অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে যাই, প্রথম দিন কেমন দেখেছেন আপনি? না, এরকমই আশা, মানে ধরেন একটা তো ছিলই, এরকমই ধারণা ছিল, কারণ আগে থেকেই বলা হচ্ছিল যে এই আলোচনাটা ছিল যে আসলে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এক ধরনের একটা আগে থেকেই আলোচনা ছিল। তো বাকি তো যেরকম নিয়ম অনুযায়ী যা হওয়ার সবই ঠিকঠাকই ছিল। যেইটা আমার কাছে দুইটা তিনটা জিনিস একটু, যেটা ধরেন যদি বলেন তাহলে তিনটা জিনিস আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। কীরকম তিনটা? একটা হচ্ছে যেমন ৭১ নিয়ে কথা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়েছে, জিয়াউর রহমানের নাম নেওয়া হয়েছে। তো আসলে মুক্তিযুদ্ধের প্রশ্নে শেখ মুজিবুর রহমানের নামটা একবার উল্লেখ করা হয়নি। জি। আপনার শাহাবুদ্দিন সাহেব যিনি রাষ্ট্রপতি, তার যে আসলে ভূমিকা, বিশেষত তিনি যেরকম ক্ষমতায় থেকে মিথ্যাচার করেছেন, ক্ষমতায় থেকে আসলে শপথের গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন, এবং তার আগে ধরেন দোসর ছিলেন, সেটা আরেকটা আলাপ। তো সব মিলিয়ে তিনি একটা প্রতিবাদের মুখে পড়বেন, এটা ধরেন স্বাভাবিক ছিল। কিন্তু একদম প্ল্যাকার্ড নিয়ে ছিল এখানে, এইটা আসলে সংসদীয় রীতির মধ্যে প্ল্যাকার্ড ট্যাকার্ডটা এর আগে ছিল না। এর আগে পর্যন্ত ওয়াকআউট পর্যন্ত একটা সংসদীয় রীতি এরকমই দেখেছি। ওইটা যখন ধরেন এই নিয়মের বাইরে যখন যাওয়া হয়েছে, ধরেন যেটা হয় শোক প্রস্তাব হয়, যারা আসলে সংসদ সদস্য ছিলেন তারা যখন আসলে মারা যায় একটা অধিবেশনের পর একটা অধিবেশনের গ্যাপের মধ্যে, স্বাভাবিকভাবে তাদের নামে শোক প্রস্তাব হয়। জি। কিন্তু যেহেতু ধরেন নিয়মের বাইরে অনেক কাজ হয়েছে, সেইখানে অন্তত রাজাকারের যারা হচ্ছে একদম ধরেন প্রধান ছিলেন, তাদের আসলে নামে যখন শোক প্রস্তাব হয়েছে, কেউ আসলে এটা নিয়ে কোনো কথা তুলে নাই। আচ্ছা। তো এইগুলি আমার কাছে মনে হয়েছে যে ধরেন যদি এইগুলির বাইরে আমরা থাকতে পারতাম আরও, তাইলে জিনিসটা আরও সুন্দর হইতে পারতো। কিন্তু আমি মনে করি যে এটা এরপরেও একটা আকাঙ্ক্ষিত শুরু হওয়া। বাংলাদেশে এই সংসদীয় রাজনীতি আসবে, সংসদের মধ্যে আসলে তর্ক বিতর্ক হবে, আলোচনা হবে, সংসদীয় রীতিতে সেগুলির সমাধান হবে। এইটাকে আসলে কার্যকর যদি করা যায়, তাহলে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলির একটা অংশ পূরণ হবে বলে আমি মনে করি, আমি এটা আশা করতে চাই। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে প্রথমত জানতে চাইবো যে সংসদ নিয়ে একটা আকাঙ্ক্ষা রয়েছে, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে বহুল প্রত্যাশিত একটা অনেক অনেক দিনের চাহিদা মানুষের, এবং মানুষ মনে করছিলেন যে সব রাজনৈতিক দলগুলো তারা খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক দল মধ্যে সরকারি দল থাকবে, প্রধান বিরোধী দল থাকবে। যদিও ওয়াকআউট যে বরাবরের মতো যে আগের চিত্রটাও দেখা গেছে, এবার ওয়াকআউট আবারও আজকে প্রথম দিনই দেখা গেছে। সার্বিকভাবে একটু বললেন, বিশেষ করে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমও তিনটা বিষয় বলেছেন, সেই তিনটা বিষয় এক এক করে আসতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে শুভেচ্ছা। আমি প্রথমেই খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করতে চাচ্ছি, দীর্ঘ 18 বছর পর জাতীয় সংসদ যাত্রা শুরু করলো, সংসদীয় গণতন্ত্র। এই দিনে অনুপস্থিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে 3টি আসন থেকে উনি মনোনয়ন পেয়েছিলেন এবং ওনাকে দেওয়া হয়েছিল। নির্বাচনটা শেষ করে যেতে পারেননি। নির্বাচনটা করে যেতে পারলে 3টি আসন থেকে নির্বাচিত হতে পারতেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা শোকের বিষয়, কষ্টের বিষয়, দুঃখের বিষয়। দ্বিতীয়ত কথা, যে সংসদের ভিতরে প্ল্যাকার্ড নিয়ে গেল কিভাবে, এটা যারা ওখানে সিকিউরিটি যারা ছিলেন, দায়িত্বে যারা ছিলেন, তারা এটা চেক করলেন না কেন? এটা অসভ্যতা। সারা পৃথিবীর কাছে একটা অসভ্য জাতি হিসাবে আরেকবার আমাদেরকে প্রমাণ করে দিল। কারা? যারা এই দেশের স্বাধীনতা মানে নাই, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা জাতির স্মৃতিসৌধে যায় না, কোনো সময় যায় না। এবার তারা বহুদিন পর জীবনে প্রথম তারা শহীদ মিনারে গিয়েছিল, সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমি যেহেতু বিরোধী দলের নেতা সেই হিসাবে এসেছি, মানে শহীদদের প্রতি সম্মান দেখাতে যায়নি। তারা এই অসভ্যতা করবে, এটাই খুব স্বাভাবিক। এবং আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দোষর বলা হচ্ছে, কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছেই তো শপথ বাক্য পাঠ করেছিলেন প্রধান উপদেষ্টা। এবং আজকে যারা এই যে এনসিপি যারা আজকে যারা প্রতিবাদটা করলো, তারাও তো উপদেষ্টা হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন। সেদিন মনে ছিল না? সেদিন কি মনে ছিল না? আজকে উনি সরেছে দোষর হয়ে গেলেন।
এবং যে অশ্রব্য ভাষায় যেভাবে আজকে ওখানে শক্তি প্রদর্শন করলো, মানে এটা তো চিন্তা করা যায় না। এটা লজ্জার বিষয়। সারা দেশে শুধু আমরা টেলিভিশন দেখেছি তা তো না, আমাদের শুধু বাংলাদেশের মানুষ ছিল তা তো না, সারা পৃথিবীর কূটনীতিকেরা উপস্থিত ছিল। তাদের সামনে কি দেখালো তারা আবার প্রমাণ করলো যে আসলেই আমরা স্বাধীনতা বিরোধী, আসলেই বাংলাদেশকে আমরা স্বীকার করি না, আসলেই গণতন্ত্র আমরা স্বীকার করি না। এর জন্য দায়ী কে? আজকে উনি যে কথাটা বললেন, হ্যাঁ ঠিক আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্বাধীনতা ঘোষক বলে এখানে বলা হয়েছে, পাশাপাশি এটাও তো ঠিক। এই আজকে যে অসভ্যতা যারা দেখালো, এই দেখানোর সুযোগটা পেল কাদের জন্য? যে দলটির নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমিও মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেই দলটি দেশ থেকে পালিয়ে গেছে কেন? আজকে স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কিন্তু সংসদ বসেছে, পরবর্তী সভাপতি নির্বাচন করে পরে নির্বাচন। কেন? তাদের অপকর্ম, তাদের দুঃশাসন, গণতন্ত্রহীনতার কারণে। এবং সর্বশেষ আরেকবার প্রমাণ করলো এরাই এই স্বাধীনতা বিরোধী চক্করকে তারা ভোট দিয়েছে। দাড়িপাল্লায় যদি এরা ভোট না দেয়, আজকে তারা এই 70-এর উপর আসন তাদের তারা পায় না, 11-12 পায় না। তাদের আসন হয়তো 20টার নিচে। এদের ভোট না দিতে, এদের ভোট এই 8%, 9% থেকে ভোট কি এমন কাজ করলো তারা দেশের জন্য যে তারা 31%-এর উপর ভোট পেল? কি কাজ করেছে? না স্বাধীনতা যুদ্ধে তারা অবদান রেখেছে, না কোনো কাজ, কোনো এদের আন্দোলন সংগ্রাম, রাজপথে গণতন্ত্র, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুৎ লোডশেডিং বিরুদ্ধে একটা আন্দোলন, একটা মিছিলে গিয়ে এই 15.5 বছর একজন লোক তার মারা যায়নি। তাদের লোক মারা গেছে 13 সালে শুদ্ধ অপরাধের দায়ে, যাদের রায় হয়েছিল ফাঁসির দণ্ড এবং যাবজ্জীবন, সেই আন্দোলন করতে তারা মারা গেছে। এই 15.5 বছরের আন্দোলন তারা থেকে মারা যায়নি। আমাদের বিএনপির শত শত মানুষ মারা গিয়েছে রাজপথে, নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জ, বিভিন্ন। আমি নিজেও কয়েকবার আহত হয়েছি আন্দোলন করতে গিয়ে। আমি এই মিরপুরে আহত হয়েছি, আমি পাবনাতে লোডশেডিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি আসার আমার জীবন নাশের মতো অবস্থা। তারা কে? তাদের কেন কোনো কিছু? এখন দেখেন এই যে তারা যে কাজটা করলো প্রথম দিনে আর কি দেখাচ্ছে। এবং তারা তো শপথ ভঙ্গ করেছে, তারা রাষ্ট্রপতিকে মানে না। তারা এমনকি স্পিকার যখন নির্ধারিত হলো, আপনি ভালো করে খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি বাসায় বসে দেখেছি তো, কিন্তু প্রত্যক্ষদর্শীর বিবরণ আমি সুব্রত চৌধুরী যেটা বললেন, যখন স্পিকার নাম আসলো একক নাম, তখন কিন্তু প্রস্তাব সমর্থন হওয়ার পর যখন যারা হার পক্ষে, যারা হাঁ পক্ষে, এরা হার পক্ষে কথা বলে নেয়, হার পক্ষে বলে না, হার পক্ষে বলে, কতখানি অসভ্যতা। স্পিকারকে মানে না, ডেপুটি স্পিকার ক্ষেত্রে একই কথা। এটা কি? এটা কোন দেশে বসবাস করতেছি আমরা? এই জন্য কি এত রক্তদানের মধ্যে দিয়ে আজকে কি অবস্থা এসেছে? তারা সেখানে সংসদের ভিতরে গিয়ে তারা প্লাগ, এটাকে বাইতের লোক, তাহলে এই যে রাজপথ না, এই যে বিরোধী অসভ্যতা, একদিকে এদিকে করতেছে, আর একদিকে রাস্তায় তারা বাইরে স্লোগান দিচ্ছে। এটা কোন অসভ্যতা? এরা সেনাপ্রধানকে বলে শহরের বাচ্চা, এরা রাষ্ট্রপতি বলে কুত্তার বাচ্চা। এদের বিরুদ্ধে ব্যবস্থা উচিত। এবং যারা এই যে শপথ ভঙ্গ করেছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তো না, উনি রাষ্ট্রপতি, উনি একটা প্রতিষ্ঠান, উনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, উনি রাষ্ট্রপতি। ওনার বিরুদ্ধে আপনি বলেন, বাইরে বলেন, আপনি সংসদের ভিতরে গিয়ে আপনি বলতে পারেন না। এজন্য ওদের সংসদ সদস্য স্থগিত হয়ে যাওয়া উচিত। আমি মনে করি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলবো, দলের চেয়ারম্যানকে বলবো, এর জন্য দায়ী হলো দুইটা গোষ্ঠী। একটা হলো এই আওয়ামী লীগের এই দুর্বৃত্তরা যারা ভোট দিয়েছে, এই দাঁড়িপাল্লা এরা, আর বিএনপির ভিতরে মানে বিশ্বাসঘাতক, বেঈমান, মির্জাফর, মুনাফিক, এরা 79টা জায়গায় এরা প্রার্থী হয়েছিল এবং ভিতরে থেকে অনেকে ভোট দেয়নি। তা নাহলে 20টা আসন 20টা আসন পেত না। আমার আসলে আমি 50,000 ভোটে জিতে আসতাম, হাসান তাবির তুমি 50,000 ভোটের ব্যবধানে জিতে আসতাম। এই মুনাফিকদের জীবনে কোনো দলে না নেয়, জিতুক আর হারুক, আর এদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত দলকে নিতে হবে, প্রধানমন্ত্রী নিতে হবে। উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, দেশে এগিয়ে যান, জনগণ পক্ষে থাকবে। জনগণ এদের এই সমস্ত অসভ্যতা দেখার মধ্য দিয়ে আজকে এদেরকে জীবনের মধ্যে পরিত্যাগ করেছে। ভবিষ্যৎ তার জীবনে কোনদিন এই বাংলাদেশে 68 আসনটা দূরে কথা, এই বাংলাদেশে তাদেরকে মানুষ রাজনীতি করতে দিবে কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশ নিতে বাধ্য হবে এদের আজকে অসভ্যতার কারণে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে যে সংসদের ভিতরে এই ধরনের অসভ্যতা করার অধিকার কারণ নেই।